আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেখুন, রাজনীতির আকাশে প্রতিনিয়ত কিন্তু মেঘ জমে। আবার সেই মেঘ কেটেও যায়। কিন্তু কিছু কিছু মেঘ থেকে যায় যা প্রবল এক ঝড়ের পূর্বাভাস না দেয়া পর্যন্ত আমরা সাধারণ মানুষ খুব একটা কিন্তু আঁচ করতে পারি না। আজকে আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছে যা হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই বাংলাদেশের রাজনীতির পুরো দৃশ্যপট একেবারে বদলে দিতে পারে। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে খেয়াল করেছেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে একটি খবর খুব ফলাও করে কিন্তু প্রচার হচ্ছে। বিশ্বখ্যাত বার্তা সংস্থা রয়টার্স এবং ভারতের স্বনামধন্য পত্রিকা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস রীতিমতো দিনক্ষণ চূড়ান্ত করে তারা কিন্তু জানিয়ে দিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 23 থেকে 25 আগস্টের মধ্যে ভারত সফরে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এবং এই সরকারের দায়িত্ব গ্রহণের পর এটাই হতে যাচ্ছে তার প্রথম দ্বিপাক্ষিক ভারত সফর। কিন্তু একটু কি অদ্ভুত লাগছে না বিষয়টা? যে খবর নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় এত তোলপাড় এত আলোচনা, সেই খবর নিয়ে আমাদের দেশের ভেতরে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিংবা আমাদের সরকারি পর্যায়ে এত পিনপতন নীরবতা কেন? কেন এই লুকোচুরি? দর্শক, আজ আমরা এই লুকোচুরির পেছনের যে অন্ধকার এবং এর সাথে গভীর রাজনৈতিক যে সমীকরণ, সেটাই একটু আলো ফেলে দেখার চেষ্টা করব। এবং এর সাথে কিন্তু জড়িয়ে আছে আমাদের আগামী রাজনীতির ভবিষ্যৎ এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন। দেখুন, ভূ রাজনীতি একটা দাবা খেলা। এখানে আবেগের কোনো স্থান নেই। আপনি চাইলেই আপনার বন্ধু বদলাতে পারেন, কিন্তু প্রতিবেশী বদলানো এখানে কিন্তু যায় না। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার দল বিএনপি যখন ক্ষমতায় এসেছে, তখন তাদের সামনে পার সম প্রত্যাশা আর নানামুখী চাপ। কিন্তু এই ভারত সফর নিয়ে এত ধোঁয়াশার মূল কারণটা আসলে কোথায়? দর্শক, কারণটা লুকিয়ে আছে আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনীতির একটি বিশেষ মহলের মনস্তত্ত্বের ভেতরে। আপনারা হয়তো অবশ্যই জানেন বাংলাদেশের ভেতরে একটা চরম ভারত বিদ্বেষী গোষ্ঠী বা শক্তি আছে, যারা কখনোই চায় না যে বর্তমান বিএনপি সরকার ভারতের সাথে একটি স্বাভাবিক উষ্ণ কিংবা বলা চলে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে জড়াক। তাদের কাছে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন মানেই এক ধরনের রাজনৈতিক পরাজয়। এই গোষ্ঠীটি দীর্ঘদিন ধরে কিন্তু একটা সেন্টিমেন্ট তৈরি করে রেখেছে। এখন সরকার যদি প্রকাশ্যে এবং খুব উৎসবমুখর পরিবেশে এই সফরের ঘোষণা দেয়, তবে সেই উগ্র অংশটি প্রচন্ডভাবে ক্ষুব্ধ হবে। সরকার এই মুহূর্তে সেই অভ্যন্তরীণ চাপ এবং ক্ষোভটাকে খুব সাবধানে আসলে সামলাতে চাইছে, যাতে করে সবকিছু তাদের নিয়ন্ত্রণে থাকে। কিন্তু বিষয়টা কি কেবল দেশের ভেতরের এই ভারত বিদ্বেষী গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ? না, সুপ্রিয় দর্শক, বিষয়টা আরো গভীর। আন্তর্জাতিকভাবে যারা চরমপন্থী বা হার্ডলাইনার, তাদের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই দিল্লি সফর এক বিশাল অশনির সংকেত। কিন্তু কেন? কারণ তারেক রহমান যদি ভারতের সাথে একটি ভারসাম্যপূর্ণ এবং আস্থার সম্পর্ক তৈরি করতে পারেন, তবে এই অঞ্চলে চরমপন্থীদের যে জিওপলিটিক্যাল এজেন্ডা রয়েছে, সেই জিওপলিটিক্যাল এজেন্ডা কিন্তু মুখ থুবড়ে পড়বে। এবং ভারত সবসময় তার পূর্ব সীমান্তে একটি স্থিতিশীল অসাম্প্রদায়িক এবং উদারপন্থী সরকার দেখতে চায়। তারেক রহমানের এই সফর যদি সফল হয়, তবে আন্তর্জাতিক মহলে এটা পরিষ্কার বার্তা দেবে বিএনপি সরকার কোনো চরমপন্থার পথে হাঁটছে না, বরঞ্চ তারা আঞ্চলিক যে স্থিতিশীলতা, সেই স্থিতিশীলতার এক নির্ভরযোগ্য অংশীদার হতে যাচ্ছে। আর ঠিক এই জায়গাতেই চরমপন্থীদের বুকে কিন্তু বর্তমান সময়ে এই সফর ঘিরে কাঁপন ধরে গেছে। এবার আসুন, সবচেয়ে আকর্ষণীয় এবং স্পর্শকাতর যে বিষয়টা নিয়ে কূটনৈতিক পাড়ায় এখন রীতিমতো ফিসফাস চলছে, সেটা নিয়ে একটু খোলামেলা কথা বলি, যেটা আমি পূর্ব ভূমিকাতে বলেছিলাম। দেখুন, রয়টার্সের প্রতিবেদনে আমরা দেখেছি শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকা থেকে নয়াদিল্লিতে অনুরোধ করা হয়েছে। কিন্তু দর্শক, রাজনীতির দলিলে যা লেখা থাকে, রাজনীতির টেবিলে বা পর্দার আড়ালে কি সবসময় আদৌ সেটা ঘটে? এখানেই আসে সবচেয়ে বড় টুইস্ট। কূটনৈতিক মহলে খুব জোরালো একটা গুঞ্জন আছে, এবং সেটা হচ্ছে এই ভারত সফরকে ঘিরে শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ ইস্যুতে একটা অলিখিত সমঝোতা বা সফট ল্যান্ডিং এর পথ তৈরি হতে পারে,
যেটার কাজ বর্তমান সময়ে চলমান বা প্রক্রিয়াধীন বলা চলে। একটু নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে এবার ভেবে দেখুন, আওয়ামী লীগ এদেশের মাটি এবং মানুষের সাথে মিশে থাকা একটি প্রাচীন এবং বিশাল রাজনৈতিক দল। এটা আপনি যে মতাদর্শেরই হন না কেন অস্বীকার করতে পারবেন না। এই দলের শেকড়ও কিন্তু অনেক গভীরে রয়েছে, এটাও সত্য। এখন বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের পর একটি গোষ্ঠী অত্যন্ত মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করে দেওয়ার জন্য। তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য পরিষ্কার। আওয়ামী লীগকে মাঠ থেকে সরিয়ে দিয়ে তারা এককভাবে বাংলাদেশের রাজনীতির ফায়দা লুটতে চায়। এবং এটা কিন্তু বর্তমান সময়ে আমরা দেখেছি ইউনূস আমলে। এখানে একটা মনোপলি বা একচ্ছত্র আধিপত্য কায়েম করতে চাওয়ার পরিকল্পনা। কিন্তু তারেক রহমান একজন বিচক্ষণ রাজনীতিক। এটাও কিন্তু আপনাকে স্বীকার করতে হবে বা আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে। বিগত ইউনূস সরকারের আমলে এই মনোপলি বা একচ্ছত্র আধিপত্যের যে একটা চর্চা আমরা দেখেছি, সেটা কিন্তু বিএনপি সরকার যখন সরকার গঠন করলো নির্বাচনের পর, তখন কিন্তু কিছুটা হলেও ভেঙে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ২ বছর শাসনামল ছিল, সেই শাসনামলে আমরা কি দেখিনি? আপনারা যদি একটু ভালো করে কল্পনা করেন, তাহলে অবশ্যই চোখের সামনে সব দৃশ্য ফুটে উঠবে। সে সময় একচ্ছত্র আধিপত্য থেকে শুরু করে প্রেসার গ্রুপ, এমনকি মব জাস্টিস থেকে শুরু করে নানা ধরনের ভায়োলেশন বাংলাদেশে কিন্তু বিদ্যমান ছিল। তবে তারেক রহমানের হাতে দেশ যাওয়ার পর সেই ভায়োলেশন কিছুটা হলেও কিন্তু স্থিতিশীল হয়েছে। যদিও পরবর্তী সময়ে দেশে নানাবিধ সংকট দেখা দিয়েছে, তবে এই সংকট যে ইউনূস আমলে ছিল না সেটা কিন্তু নয়। এই যে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি কিংবা অর্থনৈতিক সংকট, এই সংকটগুলোর পাশাপাশি বর্তমান সময়ে যে অস্থিরতা দেখা যাচ্ছে, এই অস্থিরতা ইউনূস আমলের থেকে এখন কিন্তু কিছুটা কমে এসেছে। অর্থাৎ এই যে একক আধিপত্য, এটা কিন্তু বর্তমান সময়ে বিএনপি এবং বিএনপির যে প্রধানমন্ত্রী অর্থাৎ বাংলাদেশ সরকারের যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনার বিচক্ষণতার মাধ্যমে কিন্তু কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এবং সুপ্রিয় দর্শক, তারেক রহমান খুব ভালো করেই বুঝেন যে আওয়ামী লীগের মতো একটি বিশাল দলকে একেবারে আসলে নিশ্চিহ্ন করে দেয়া যেমন অবাস্তব, তেমনি তা দেশের গণতান্ত্রিক ভারসাম্যের জন্য কিন্তু হুমকিস্বরূপ। কারণ আওয়ামী লীগ মাঠে না থাকলে সেই উগ্র এবং চরমপন্থী শক্তিগুলোই বিএনপির প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, যা খোদ বিএনপির যে অস্তিত্ব, সেই অস্তিত্বের জন্যই কিন্তু ভবিষ্যতে বিশাল বড় এক কাল হয়ে দাঁড়াবে। আর ভারতের দিক থেকেও হিসাবটা কিন্তু খুব পরিষ্কার। ভারত কখনোই আসলে চাইবে না বাংলাদেশে আওয়ামী লীগের যে অস্তিত্ব রয়েছে সেই অস্তিত্ব চিরতরে মুছে যাক। তাই এই সফরে পর্দার আড়ালে হয়তো এমন একটা সমীকরণ নিয়ে আলোচনা হবে, যেখানে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে এবং দেশের বৃহত্তর রাজনৈতিক যে স্থিতিশীলতা, সেই স্থিতিশীলতার জন্য আওয়ামী লীগকে রাজনীতি করার একটা স্পেস হয়তো পরোক্ষভাবে দেয়া হতে পারে। অর্থাৎ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়া হতে পারে। আর যদি সত্যি এমন কোনো সমঝোতার আভাস পাওয়া যায় বা হয়ে যায়, তবে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একক ফায়দা লুটতে চাচ্ছেন বর্তমান সময়ে, তাদের জন্য এই ভারত সফর আক্ষরিক অর্থেই কিন্তু কাল হয়ে দাঁড়াবে। তাদের রাজনৈতিক ব্লুপ্রিন্ট তাসের ঘরের মতো একেবারে এক নিমিষে কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে। এই যে এতগুলো সমীকরণ, ভারত বিদ্বেষীদের চাপ, চরমপন্থীদের রক্তচক্ষু, আওয়ামী লীগকে মাইনাস করার দেশীয় ষড়যন্ত্র, বিদেশি ষড়যন্ত্র এবং ভারতের সাথে আস্থার সম্পর্ক গড়ার তাগিদ, এইসব মিলিয়ে বর্তমান বিএনপি সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয়ভাবে কিন্তু বলা চলে এক প্রকার প্রচন্ড অভ্যন্তরীণ চাপের মধ্য দিয়ে যাচ্ছেন। একদিকে যেমন দলের ভেতরে এবং জোটের হার্ডলাইনদের সামলাতে হচ্ছে, অন্যদিকে রাষ্ট্র পরিচালনার বৃহত্তর স্বার্থে ভূ রাজনৈতিক বাস্তবতাকেও কিন্তু মেনে নিতে হচ্ছে। এজন্যই রয়টার্স বা ইন্ডিয়ান এক্সপ্রেস তারিখ নিশ্চিত করে খবর প্রকাশ করলেও দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে আসলে কোনো ধরনের মন্তব্য করতে এখন পর্যন্ত রাজি হয়নি। কেউ এই খবরকে মিথ্যাও বলেনি, আবার ঘটা করে সত্য বলেও কিন্তু স্বীকার করেনি। কেন? কারণ ডিপ্লোমেসিতে অনেক সময় নীরবতাই সবচেয়ে বড় সম্মতি হিসাবে ধরে নেওয়া হয়। সুপ্রিয় দর্শক, কিন্তু দিন শেষে একটা কথা আমাদের অবশ্যই মানতে হবে, যিনি রাষ্ট্রের কর্ণধার, তাকে সবার আগে রাষ্ট্রের সার্বিক যে মঙ্গল, সেই মঙ্গলের কথা অবশ্যই চিন্তা করতেই হবে। দলের খোলস থেকে বেরিয়ে তাকে একজন রাষ্ট্রনায়কের ভূমিকায় অবশ্যই অবতীর্ণ হতে হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান হয়তো ঠিক সেই কাজটি বর্তমান সময়ে করতে যাচ্ছেন। এত চাপ, এত লুকোচুরি, এত জল্পনা কল্পনার পরও যেহেতু আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এর মতো বিশ্বস্ত সূত্রে খবরটি প্রকাশিত হয়েছে কিংবা উঠে এসেছে, তাই এটা প্রায় নিশ্চিতভাবেই বলা যায় যে দেশের সার্বিক স্থিতিশীলতা, অর্থনীতি এবং আঞ্চলিক যে ভূ রাজনীতি, সেই ভূ রাজনীতির কথা বিবেচনা করে তার এই দিল্লি সফরটি নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এটা বলা চলে এক প্রকার নিশ্চিত। সুপ্রিয় দর্শক, রাজনীতি কোনো সরল রেখার চলার জিনিস নয়। এখানে কালকের শত্রুই আজকের বন্ধু, আর আজকের বন্ধু কালকের সবচেয়ে বড় প্রতিপক্ষ হতে পারে। আগামী 23 থেকে 25 আগস্টের এই সম্ভাব্য ভারত সফরটি হয়তো বাংলাদেশের আগামী এক দশকের যে রাজনীতি, সেই রাজনীতির গতিপথ পুরোপুরিভাবে নির্ধারণ করে দেবে। যারা রাজনীতির মাঠে শর্টকাট খুঁজছেন তাদের জন্য হয়তো সামনে অনেক বড় হতাশা অপেক্ষা করছে। আমরা শুধুমাত্র সময়ের হাতেই ছেড়ে দিতে পারি চূড়ান্ত ফলাফল দেখার জন্য। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো বিষয়ে, পরবর্তী কোনো আলোচনায়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।